সূর্যনগর রাজ্যে তিন ভাই থাকত। বড় ভাইয়ের নাম নরেন, মেজ ভাইয়ের নাম জ্যোতিষ এবং সবচেয়ে ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। বাবা মারা গেছেন, তিন ভাইয়েরই বিয়ে হয়ে গেছে। আজ তিন ভাই বাবার সম্পত্তির ভাগাভাগি করছে। শোনো ভাই সব, আমি যেহেতু সবার বড়, তাই ভাগাভাগির কাজটা আমিই করব। বলো, তোমাদের এটা মঞ্জুর তো? দাদা, আমি তো মেজো, তুমি যা বলবে আমি তাতেই রাজি। আপনারা দুজন তো আমার বড় দাদা, গুরুজন, আর আমি বাড়ির সবচেয়ে ছোট। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। বাবার চলে যাওয়ার পর আমি আপনাদের দুজনকেই পিতার আসনেই বসিয়েছি। তাহলে ঠিক আছে, সবার আগে আমরা জমির ভাগাভাগি করি। দেখো ভাই, আমাদের দুটো জমি আর একটা জমির আল আছে। আমরা যেহেতু তিন ভাই, তাই দুটো জমির মধ্যে একটা আমার আর একটা মেজ ভাই জ্যোতিষের হবে, আর বাকি আলটা হবে ছোট ভাই ভোলার। আরে বাহ, দারুণ সিদ্ধান্ত দাদা, আমার পুরোপুরি মঞ্জুর। কিরে ভোলা, তুই চুপ করে গেলি যে, তোর কি মত নেই? না না দাদা, আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নেব। আচ্ছা, তো ঠিক আছে, এবার আমাদের বাবার নিজের হাতের লাগানো আম গাছের পালা। চলো এবার আম গাছের কাছে যাই। এবার তিন ভাই আম গাছের কাছে আসে। আম গাছে দুটো ডাল আছে, দুটো ডালেই আম ফলে ভর্তি। দেখো ভাই, এই হলো আম গাছ। এবার এর ভাগাভাগিও করে নিই। দেখো, গাছটায় দুটো বড় ডাল আর একটা মূল শিকড় আছে। এই দুটো ডালের মধ্যে একটা ডাল আমার হবে আর একটা জ্যোতিষের হবে, আর শিকড়টা হবে ভোলার। খুব ভালো, খুব ভালো দাদা, এই সিদ্ধান্ত আমার মঞ্জুর। আপনারা তো বড়, আমি সবচেয়ে ছোট। আমি আপনাদের কথার অবাধ্য কিভাবে হতে পারি? আমারও মেনে নিতে কোনো আপত্তি নেই দাদা। এবার তিন ভাই বাড়ির কাছে আসে। এবার বাড়ির ভাগাভাগিও হতে হবে। তাহলে ঠিক আছে, এবার এই বাড়ির পালা। এই বাড়িতে 4টে ঘর আছে আর একটা ছাদ আছে। দুটো ঘর আমার হবে আর দুটো ঘর জ্যোতিষের। আর ওই যে খাপড়ার চালওয়ালা ছাদটা পড়ে থাকলো, ওটা হবে ভোলার। নরেনের এই সিদ্ধান্তে ভোলা খুব দুঃখ পায়। তবুও বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে সে মুখ বুজে থাকে, কিছুই বলে না। এভাবে বাড়ির ভাগাভাগিও পুরো হয়ে যায়। আরে দাদা, জমি, গাছ আর বাড়ির পর আরও একটা খুব জরুরি জিনিস তো আপনি ভুলেই গেছেন। আরে জ্যোতিষ, সেই জরুরি জিনিসটা আবার কি যা আমি ভুলে গেলাম? তুই কি আমায় একটু মনে করিয়ে দিতে পারিস? দাদা, বাবা তো আমাদের তিন ভাইয়ের জন্য বেশ কিছু টাকা পয়সাও রেখে গেছেন। আপনি সেটা কিভাবে ভুলে যেতে পারেন? ওহ, আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একটু দাঁড়াও, আমি এক্ষুনি ভেতর থেকে নিয়ে আসছি। বড় ভাই নরেন ঘরের ভেতর থেকে একটা হাঁড়ি নিয়ে আসে, যার মধ্যে অনেক মুদ্রা ভরা ছিল এবং তার মধ্যে কিছু অনেক পুরনো আমলের মুদ্রাও ছিল। দেখো ভাইরা, এখানে 2 ধরনের মুদ্রা আছে। এক ধরনের মুদ্রা যেগুলো এখনকার যুগে চলছে, আর অন্যটা আমাদের দাদার 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 আমলের, মানে অনেক পুরনো আমলের মুদ্রা, যেগুলো কিছু অদ্ভুত ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। তো দাদা, এবার এই মুদ্রাগুলো কিভাবে ভাগাভাগি করবেন আপনি? তাহলে শোনো, এখনকার যুগে যত চলনসই মুদ্রা আছে সেগুলো আমার আর মেজ ভাই জ্যোতিষের হবে, আর যে মুদ্রাগুলো খুব পুরনো, যেগুলো ওই অদ্ভুত ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলো ভোলার হবে। এভাবে দুই ভাই টাকা পয়সাও নিজেদের মধ্যে নিয়ে নেয়। দেখ ভোলা, এই পুরনো আমলের মুদ্রার মধ্যে মোটে 4টে মুদ্রাই বেঁচে আছে। তুই চাইলে এই 4টে মুদ্রা নিয়ে যেতে পারিস। এই বলে নরেন খুব পুরনো আমলের ওই 4টে মুদ্রা ভোলাকে দেয়। দাদা, আপনারা তো সব টাকা পয়সাই নিয়ে নিলেন। আমার কপালে যদি এই 4টেই লেখা থাকে, তবে আমি এটাই মাথা পেতে নিচ্ছি। ভোলা তার ভাগের 4টে মুদ্রা নিয়ে ঘরের ভেতরে যাচ্ছিল। ঠিক তখনই বড় ভাই তাকে ধমক দিয়ে থামিয়ে বলে, আরে ভোলা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শুনতে পাসনি সম্পত্তি ভাগ হয়ে গেছে? এইবার দাদা, এই সব কি বলছেন আপনি? এই সবে আমার বিয়ে হলো, এখন আমি বউ নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো দাদা?
আরে ভোলা ভাই, এসব তো তোর ভাগাভাগি সময় ভাবা উচিত ছিল। এখন আর আফসোস করে কি করবি যখন পাখি ধান খেয়ে গেছে? যা হওয়ার তো হয়েই গেছে। দুই ভাই ভোলা এবং তার স্ত্রীকে বাড়ি থেকে আক্ষরিক অর্থেই ধাক্কা মেরে বের করে দিল। অন্যদিকে সহায় সম্বলহীন স্বামী স্ত্রী দুজনে গ্রামের পুকুর পাড়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে কোনো মতে থাকতে লাগলো। হে ভগবান, আমাদের সাথে এসব কি হচ্ছে? এখন না রইলাম ঘরের, না রইলাম ঘাটের। কিভাবে বাঁচবো আমরা? দুবেলা দুমুঠো ভাত তো দূরের কথা, একটা রুটিও জুটছে না। এবার বসে বসে কাঁদতেই থাকো, প্রাণ ভরে কাঁদো। তোমার বুদ্ধি তো ঘাস খেতে গিয়েছিল। আমারই কপাল পোড়া যে তোমার মতো মানুষের গলায় মালা দিয়েছি। বড় ভাই করে তো একেবারে অজ্ঞান ছিলে, একটু বেশি ভক্তি দেখিয়ে ফেলেছিলে। এবার দেখলে তো তার ফল, এবার নিজে ভোগো। পদ্মা, ওরা দুজনেই আমার গুরুজন, বড় দাদা। তুমি বলো, আমি কিভাবে ওদের মুখের ওপর তর্ক করতাম? আচ্ছা, তোমার বড় ভাইয়েরা তো তাদের ছোট ভাইয়ের জন্য বিন্দু মাত্র ভাবলো না, সব কিছু তো নিজেরাই চেটে পুটে রেখে দিল। তোমার ভাগে কি দিয়েছে? জমির নামে একটা আল দিয়েছে, আর গাছের নামে শিকড় দিয়েছে। ঘরের নামে শুধু ছাদ দিয়েছে, আর টাকার নামে ওই মানধাতা আমলের 4টি অচল পয়সা দিয়েছে। পদ্মা, অন্তত এবার তো থামো। আর কত কথা শোনাবে? যা হওয়ার হয়েছে, এবার ছাড়ো সব। চলো, ছেড়েই দিলাম সব কথা। এবার অন্তত এটা বলো, সামনের কি পরিকল্পনা? কি করবে তুমি? কি খাবে? কিছু তো বলবে আমাকে। এবার আমি কি বা করব পদ্মা? এখন তো আমার কাছে কিছুই নেই। তবে একটা কাজ করি, আমি মোড়ল মশাইয়ের কাছে এই পুরনো মুদ্রাগুলো নিয়ে যাই। হয়তো এর বদলে আমি কিছু নতুন চলনসই মুদ্রা পেয়ে যাব। ভোলা বুক ভরা আশা নিয়ে ওই 4টে মুদ্রা নিয়ে মোড়লের কাছে যায়। আরে ভোলা, তুমি এখানে? বলো, কি মনে করে আসা হলো? মোড়ল মশাই, আমার সম্বল বলতে শুধু এই 4টেই মুদ্রা আছে। আপনি কি দয়া করে এই মুদ্রাগুলোর বদলে আমাকে কিছু নতুন মুদ্রা দিতে পারবেন? আরে ভোলা, এই কয়েনগুলো তো পুরো অচল, এখন আর এসব চলে না। কে দেবে তোমায় এই বাতিল পয়সার বদলে টাকা? সত্যি তুমি বড্ড ভোলা ভালা। এবার আমি কি করব? হে ভগবান, আমি তো পথে বসে গেলাম। আমার সবকিছু যে লুট হয়ে গেল। দেখো ভোলা, আমিও তোমাদের 3 ভাইয়ের ওই অন্যায্য ভাগাভাগির কথা শুনেছি। শুনে সত্যি খুব খারাপ লাগলো। 2 ভাই মিলে সব কিছু নিয়ে নিল, আর তার বদলে তোমাকে ঠকিয়ে কিছুই দিল না। তার উপর ওই পাষাণ ভাইয়েরা তোমাকে বাড়ি থেকেও তাড়িয়ে দিল। ভগবান যেন শত্রুকেও এমন ভাই না দেয়। এখন আমি